সংসদ ভবন, সেনা সদর সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলা হওয়ার শঙ্কা নিয়ে পুলিশ সদর দপ্তর যে সতর্কবার্তা দিয়েছে তাতে প্রায় দিশেহারা অবস্থা সরকারি সংস্থাগুলোর। বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা কাজ করছেন, যদিও সুনির্দিষ্ট করে কোনো সংগঠন বা গোষ্ঠীকে শনাক্ত করার বিষয়ে তথ্য তারা পাননি। পুলিশ ও একাধিক গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে দেশের নিষিদ্ধ ঘোষিত 3টি জঙ্গি সংগঠন এবং একটি আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী পুরো বিষয়টির সাথে জড়িত আছে। দেশীয় নিষিদ্ধ সংগঠনগুলো হলো নব্য জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম এবং জামাতুল আনসার ফিল হিন্দাল শরকিয়া। বিমান বাহিনীর কয়েকজন সদস্যের সাথে এরই মধ্যে পাকিস্তানি জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান বা টিটিপি সম্পৃক্ততা খুঁজে পাওয়া যাওয়ায় পুরো বিষয়টি আরো জটিল হয়ে পড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য। আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করেন জুলাই আন্দোলনের সময় এবং 2024 সালের 5ই আগস্টের পর দেশের 17টি কারাগারে হামলা চালিয়ে 79 জঙ্গি পালিয়ে গিয়েছিল। ইউনূস সরকারের আমলে 3 উপদেষ্টার প্রত্যক্ষ মদতে প্রায় 350 জঙ্গি জামিন পেয়েছিল। জেল পলাতক আর জামিনে মুক্তি পাওয়া জঙ্গিরা এখন আইন শৃঙ্খলা বাহিনীর জন্য গলার কাটা হয়ে গেছে। তার চেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হলো অতীতের মতো এসব জঙ্গি সংগঠন পাহাড়ের একটি সন্ত্রাসী গোষ্ঠীও এর সঙ্গে জড়িত থাকতে পারে বলে গোয়েন্দাদের ধারণা। এসব জঙ্গি সংগঠনের শীর্ষ নেতারা এতটাই প্রভাবশালী যে তাদেরকে আবার গ্রেপ্তার করার আগে পুলিশকে কয়েকবার ভাবতে হচ্ছে। কেরানীগঞ্জের মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, হবিগঞ্জ থেকে এক কিশোর এবং ঢাকা থেকে নব্য জেএমবির বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর তথ্য পেয়েছিল পুলিশ। কিন্তু এই জঙ্গি দলগুলোর শীর্ষ নেতাদের হাত এতটাই লম্বা যে পুলিশকে রাঘব বোয়ালদের গ্রেপ্তার করা থেকে পিছু হটতে হয়েছিল। ফলে পুলিশের কাছে জঙ্গি হামলার ভয়াবহ আশঙ্কামূলক তথ্য থাকার পরও তেমন কিছুই করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। প্রশ্ন হলো, ইউনূস আমলের মতোই কি দণ্ডপ্রাপ্ত জঙ্গিরা হেলিকপ্টার যোগে ঘুরে বেড়াবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করতে পারে বলে সতর্ক করে 23 এপ্রিল চিঠি দেওয়া হয় পুলিশ সদর দপ্তর থেকে। বাহিনীর ইউনিট প্রধানদের কাছে পাঠানো এই সংক্রান্ত চিঠিতে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়। পুলিশ সদর দপ্তরের ওই বার্তায় সুনির্দিষ্ট করে উগ্রবাদী সংগঠনের নাম বলা হয়নি, তবে সম্প্রতি সংগঠনটির ইশতিয়াক আহমেদ সামি ওরফে আবু বক্কর আবু মোহাম্মদ নামে এক সদস্যকে গ্রেপ্তারের তথ্য দেওয়া হয়েছে। পুলিশ যদিও এই ইসাকের পরিচয় জানায়নি, একাধিক সূত্র বলছে এই ইসাক আগেও একবার গ্রেপ্তার হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে। 2023 সালের ডিসেম্বরে সামরিক গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার আমলে সে জামিনে ছাড়া পেয়ে যায়। 2023 সালের ডিসেম্বরে আদালত পাড়া থেকে 2 জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা সহ আনসার আল ইসলামের বহু গোপন পরিকল্পনার কথা জানতো এই ইসাক। এমনকি ছদ্মবেশে সে কারাগারে গিয়ে অন্য জঙ্গিদের সাথে দেখা করত। একাধিক সূত্র থেকে জানা গেছে এই ইসাক শুধু চাকরিচ্যুত 2 সেনা সদস্যই নয়, অনেক জঙ্গির সাথে পরিচয় আছে। এক্ষেত্রে তদন্তকারী সংস্থাগুলো বর্তমানে সক্রিয় এমন 3টি জঙ্গি সংগঠনের নাম খুঁজে পেয়েছে। এগুলো হলো জামাতুল আনসার ফিল হিন্দাল শরকিয়া, আনসার উল্লাহ বাংলা টিম ও নব্য জেএমবি। বিমান বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তার সাথে পাকিস্তানের জঙ্গি সংগঠন টিটিপির সম্পর্ক থাকার তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই টিটিপির সাথে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে বেশি সম্পর্ক হলো জামাতুল আনসার ফিল হিন্দাল শরকিয়ার। এই জামাতুল আনসার আছে ভয়ঙ্কর ইতিহাস। 2022 সাল থেকে এই সংগঠনটি টিটিপির জন্য লোক সরবরাহ করে আসছে। পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীর অধীনে অস্ত্র প্রশিক্ষণ নেওয়ার অভিজ্ঞতাও আছে এদের।
2023 সালের 23শে জানুয়ারি বিবিসি বাংলায় প্রকাশিত এক খবরে বলা হয় 2022 সালের 23শে আগস্ট কুমিল্লার সদর এলাকা থেকে একসাথে 8 জন তরুণ নিখোঁজ হয়। এর দুদিন পর তাদের পরিবার থানায় সাধারণ ডায়েরি করে। তাদের নিখোঁজ থাকা নিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতেও বেশ কিছু খবর এসেছিল। নিখোঁজ থাকা ওই 8 তরুণের মধ্যে একজন পালিয়ে আসে আর তাকে জিজ্ঞাসাবাদ করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে 2023 সালের 5 অক্টোবর নিখোঁজ হওয়া আরেকজন সহ মোট 7 সদস্যকে গ্রেপ্তার করে র্যাব। এই দলটিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে র্যাব তখন জামাতুল আনসারের কথা জানতে পারে। তখন সব মিলে এই সংগঠনের 31 জন সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল র্যাব। তখন জামাতুল আনসার নিয়ে আরো ভয়ঙ্কর তথ্য সামনে এসেছিল। সেটি হলো জামাতুল আনসারের সশস্ত্র জঙ্গিদের প্রশিক্ষণ দিত পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ। কেএনএফ এর প্রশিক্ষণ ক্যাম্পে হিন্দুল সার্কের সদস্যদের প্রশিক্ষণের ভিডিও ফুটেজ তখন ছড়িয়ে পড়েছিল। তখন প্রশ্ন উঠেছিল কেএনএফ হলো খ্রিস্টান আর জামাতুল আনসারের অনুসারীরা হলো মুসলিম, তাহলে ভিন্ন ধর্মাবলম্বী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে আল কায়দা মতাদর্শী একটি উগ্র গোষ্ঠীর সদস্যদের সম্পর্ক কিভাবে হলো? পাহাড়ে প্রশিক্ষণ ও নিরাপদ আস্তানা গড়ে তোলাটা তখন ছিল জামাতুল আনসারের কৌশলগত লক্ষ্য, আর এটা বাস্তবায়ন করতে পাহাড়ের কোনো গোষ্ঠীর সহযোগিতা ছিল জরুরি। এই জন্য তারা পাহাড়ের নতুন সশস্ত্র গোষ্ঠী কেএনএফ এর সঙ্গে যোগাযোগ করে তুলেছিল। জামাতুল আনসার প্রধান উপদেষ্টা শামীম মাহফুজের মাধ্যমে নাথান বমের সঙ্গে যোগাযোগ হয়। শামীম মাহফুজের বিশ্ববিদ্যালয়ের জীবনের বন্ধু ছিলেন কেএনএফ এর প্রধান নাথান বম। কেএনএফ যখন প্রশিক্ষণ নিত তখন এই শামীম মাহফুজের একটি ছদ্ম নাম ছিল, তাকে ডাকা হতো ম্যানারিং মরাং নামে। 2021 সালে প্রশিক্ষণ দেওয়ার জন্য এই দুই সংগঠনের মধ্যে লিখিত চুক্তিও হয়। চুক্তি অনুযায়ী জামাতুল আনসার আশ্রয় ও প্রশিক্ষণ বাবদ কেএনএফ কে প্রতি মাসে 3 লাখ টাকা দিত। এছাড়া কেএনএফ এর যে 150 জন সদস্য রয়েছে তাদের খাওয়ার খরচ দিত। 2021 সালের নভেম্বরে প্রশিক্ষণ শুরু হয়। চুক্তি ছিল 2023 সাল পর্যন্ত। কেএনএফ তখন তাদের ক্যাম্পে 3 ব্যাচে জামাতুল আনসারের 55 জনকে প্রশিক্ষণ দিয়েছিল। 2023 সালে আইন শৃঙ্খলা বাহিনী পাহাড়ে প্রশিক্ষণ নেয়া 32 জনকে শনাক্ত করেছিল। আওয়ামী লীগ আমলে এদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার আমলে জামিনে ছাড়া পেয়ে যায় তারা। 2023 সালের 10 আগস্ট এই জামাতুল আনসারকে নিষিদ্ধ ঘোষণা করেছিল তখনকার আওয়ামী লীগ সরকার। এখন যে পুলিশ বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে জঙ্গি হামলার আশঙ্কা করছে, 2023 সালে জামাতুল আনসারের তেমনই একটা পরিকল্পনা ছিল। তখন তাদের পরিকল্পনা অনুযায়ী হামলার একটা লক্ষ্যবস্তু ছিল গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। এর কারণ হিসেবে তখন গ্রেপ্তার হওয়া জঙ্গিরা বলেছিল এই কারাগারে তাদের অনেক জঙ্গি নেতা রয়েছেন। কিন্তু 2023 সালে ওই পরিকল্পনা সফল করতে পারেনি জামাতুল আনসারের সদস্যরা। তবে পুলিশের ধারণা শেখ হাসিনা সরকার পতনের পর 2024 সালের 6 আগস্ট কাশিমপুর কারাগারে যে হামলা হয়েছিল সেটি এই গ্রুপটি করেছিল। ওই দিন গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের বাইরে থেকে দফায় দফায় হামলা চালানো হয়েছিল। তখন কারাগারের ভিতরে কারারক্ষীদের জিম্মি করে বন্দীদের বিক্ষোভের সময় 209 বন্দী পালিয়ে যায়। এই ঘটনায় নিরাপত্তা কর্মীদের গুলিতে 3 জঙ্গি সহ মোট 6 বন্দী নিহত হয়েছিল। পুলিশের ধারণা জুলাই আন্দোলন ও আওয়ামী লীগের পতনের পর সাতক্ষীরা এবং শেরপুর সহ মোট 17টি কারাগারে হামলা হয়েছিল। এগুলোতে হামলার পেছনে এই জঙ্গিদের হাত আছে এমন তথ্য অন্তর্বর্তী সরকার আমলে দেয়া হয়েছিল, কিন্তু ইউনূসের সরকার তখন বিষয়টি ধামা চাপা দিয়ে দেয়। জামাতুল আনসারের মূল হলেন শামীম মাহফুজ। তাকে আওয়ামী লীগ আমলে পুলিশ বেশ কয়েকবার গ্রেপ্তার করেছিল। প্রথম গ্রেপ্তার হন 2011 সালে। 2014 সালের 13 এপ্রিল থেকে 2018 সালের জানুয়ারি পর্যন্ত শামীম 3 বার নিখোঁজ হন। সবশেষ আওয়ামী লীগ আমলে 2023 সালের 24 জুন রাজধানীর ডেমরা এলাকা থেকে শামীম মাহফুজকে তার স্ত্রী সহ পুলিশ গ্রেপ্তার করেছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পরই অন্তর্বর্তী সরকার আমলে জামিনে মুক্ত হন এই শামীম মাহফুজ। কিন্তু কিছুদিনের মধ্যেই আবার জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়লে একটি বিদেশি দূতাবাসের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হয় তার বিরুদ্ধে। ইউনূসের সরকার বাধ্য হয়ে তখন তাকে গ্রেপ্তার করে।
2025 সালের 15 জুলাই পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট বা এটিইউ তাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করে 5 দিনের রিমান্ডে নিয়েছিল। ওই মামলার এজাহারে আসামিদের সঙ্গে টিটিপির সম্পৃক্ততার একটা অভিযোগ আনা হয়েছিল। 2023 সালের 11 সেপ্টেম্বর দৈনিক প্রথম আলোতে ছাপা হওয়া এক প্রতিবেদনে সিটিটিসির কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, শামীম মাহফুজ ইসলামী ছাত্র শিবিরে জড়িয়ে পড়ে রংপুর ক্যাডেট কলেজ তাকে বহিষ্কার করেছিল। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর তিনি জমিয়াতুল মুসলিমিন নামে একটি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হন। তিনি আনসারুল্লাহ বাংলা টিমের দুর্ধর্ষ জঙ্গি এজাজ কারগিলের সহযোগী ছিলেন। এজাজের স্ত্রীকে পরে তিনি বিয়েও করেছিলেন। পুলিশের তদন্তে উঠে আসা আরেকটি জঙ্গি সংগঠন হলো আনসারুল্লাহ বাংলা টিম। পুলিশ বলছে 2016 সালে কাশিমপুর কারাগারে হামলার পরিকল্পনা ছিল এই দলটির। 2015 সালের 25 মে আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করা হয়েছিল। এই আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান ছিলেন জসিমউদ্দিন রহমানী। 2013 সালের 12 আগস্ট বগুড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ব্লগার রাজীব হায়দার হত্যা মামলা তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার একটি আদালত। 2024 সালের 27 অক্টোবর সবগুলো মামলায় জামিন দিয়ে তাকে মুক্তি দেয় ইউনূসের সরকার। বিভিন্ন সময় পুলিশি তদন্তে উঠে এসেছিল আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা জেলে বসে তৎপরতা চালাতো। একাধিক সূত্র বলছে, বর্তমানে যে থ্রেটের কথা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সেটির মূলে যারা আছে তাদেরকে গ্রেফতার করা পুলিশের জন্য বেশ কঠিন। এর কারণ হলো অন্তর্বর্তী সরকার আমলে ছাড়া পাওয়া জঙ্গিরা কোথায় আছে তার পূর্ণাঙ্গ তথ্য পুলিশের কাছে নেই। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার আগে 2024 সালের 5 থেকে 7 আগস্টের মধ্যে দাগী ও সাজাপ্রাপ্ত জঙ্গিরা জেল থেকে পালিয়েছিল। 2024 সালের 17 সেপ্টেম্বর তখনকার আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে পলাতক, যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন 98 জন। পলাতক বন্দীদের মধ্যে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার 79 জন ছিলেন। এর মধ্যে সাজাপ্রাপ্ত জঙ্গি ছিলেন 9 জন। 2025 সালের 11 এপ্রিল বিবিসি বাংলায় প্রকাশিত এক খবরে বলা হয়েছে, ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার প্রথম 8 মাসের মধ্যে শুধু জঙ্গি মামলায় অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন জেএমবির 148 জন জামিনে মুক্ত হয়েছিলেন। কারাগারের হিসাব অনুযায়ী প্রথম 8 মাসে ইউনূস সরকার 350 জঙ্গিকে জামিন দিয়েছিল। জেএমবি ছাড়াও জামিন নিয়ে জেল থেকে বের হওয়াদের মধ্যে তালিকাভুক্ত সংগঠন হরকাতুল জিহাদ, আনসারুল্লাহ বাংলা টিম, জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া, আনসার আল ইসলাম, ইমাম মাহমুদের কাফেলা, হিজবুত তাহরির, হামজা ব্রিগেড, কেএনএফ এবং আল্লাহর দলের সদস্য ছিল। এর মধ্যে পুলিশ গত কয়েক সপ্তাহে 90 জেএমবির বোমা বিস্ফোরণ সহ বেশ কিছু তৎপরতার কথা জানতে পারলেও তদন্তে গতি পাচ্ছে না অদৃশ্য কারণে। পুলিশের ওয়েবসাইট টিএমপি নিউজের এক খবরে জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন 90 জেএমবির সাথে জড়িত সন্দেহে এক কিশোরকে হেফাজতে নিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট বা সিটিটিসি। গত 2 এপ্রিল হবিগঞ্জ সদর থানা এলাকা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। পুলিশ বলছে, হেফাজতে নেওয়া কিশোরটি অনলাইনে অত্যন্ত সক্রিয়। সে দাওলাতুল ইসলাম বা আইএস এর পক্ষে উগ্রবাদী পোস্ট শেয়ার করে সদস্য নিয়োগ করত। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, হেফাজতে নেওয়া এই কিশোর বোমা তৈরির পিডিএফ ফাইল শেয়ার করত এবং ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উস্কানি দিত। দর্শক, গত কয়েক মাসে এই 90 জেএমবির বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইউনূসের বড় কর্তারা যখন দেশে জঙ্গি নেই বলে প্রচার চালাচ্ছিল, তখন গত বছরের 26 ডিসেম্বর কেরানীগঞ্জের হাসনাবাদের উম্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। 3 থেকে 4 দিন পর একই স্থানে আবারও একটি বিস্ফোরণ ঘটে। ঘটনার পর বিভিন্ন সময় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত জঙ্গি নেতা ও বোমা তৈরির কারিগর আল আমিন শেখ সহ মোট 17 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে 7 জন এজিহারভুক্ত আসামি। 25 এপ্রিল বাংলা ট্রিবিউনের প্রকাশিত এক খবরে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে কেরানীগঞ্জের ওই মাদ্রাসা আস্তানা তৈরি করে বোমা তৈরি করা হচ্ছিল, যার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা ছিল। তবে বোমা বিস্ফোরণের ঘটনাতেই তাদের পরিকল্পনা ভেস্তে যায়।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া এসব চাঞ্চল্যকর তথ্য মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়ার পরও অদৃশ্য কারণে গত প্রায় 4 মাসও ঘটনার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। প্রশ্ন হলো, ইউনূস আমলের ধারা অব্যাহত রেখে এভাবে গতিহারা তদন্ত করলে কি সত্যি জঙ্গি হামলার হুমকি নিয়ে পুলিশ আদৌ কিছু করতে পারবে? এখন এ পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। ইসলামাবাদের আলোচনা ভেস্তে যাওয়ার পর ইরান আমেরিকার সংঘাত নিয়ে তৈরি হওয়া অচলাবস্থার সহসাই কোনো সমাধান দেখছেন না আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে হরমুজ প্রণালীতে যে অস্বাভাবিক নৌ অবরোধ শুরু করেছেন তাতে যুক্তরাষ্ট্র যে পিছু হটবে সে ইঙ্গিত মিলছে না। ক্ষণে ক্ষণে মতিগতি পাল্টানো ট্রাম্প যদিও নতুন করে বলেছেন খুব শিগগিরই এই যুদ্ধ শেষ হচ্ছে, কিন্তু ট্রাম্পের এই কথার উপর আস্থা নেই কারোরই। কারণ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর ও ওমান সাগরের পাশাপাশি লোহিত সাগরও বাণিজ্য পথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। আবার বিশেষজ্ঞরা ট্রাম্পের মধ্যে এক অজানা শঙ্কা দেখতে পাচ্ছেন, যখন ট্রাম্প ইরানকে অস্ত্র না দিতে তার চিরশত্রু চীনকে চিঠি দিয়েছেন। বিশ্লেষকরা মনে করেন এই যুদ্ধ এখন আর ইরান আমেরিকার যুদ্ধে নেই, বরং এটি বিশ্বের জন্য পরিণত হয়েছে ভয়াবহ গেম অফ চিকেনে, যেখান থেকে কোনো পক্ষই সরে আসবে না। বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি সত্যি হয় তাহলে এর পরিণতির বড় শিকার হবে বাংলাদেশের মতো দেশগুলো, যারা মূলত তেল ও জ্বালানির জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর পুরোপুরি নির্ভরশীল। যদিও বাংলাদেশ সরকার দাবি করছে সমস্যা এখনো নিয়ন্ত্রণের মধ্যে আছে, কিন্তু প্রশ্ন হলো হরমুজ প্রণালীর এই অচলাবস্থা যদি চলতে থাকে তাহলে এভাবে আর কতদিন পরিস্থিতি সামাল দেওয়া যাবে, যেখানে এরই মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে বড় টান পড়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 28শে ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। প্রতিশোধ নিতে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে এমন কয়েকটি দেশে হামলা চালায়। কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব সহ কয়েকটি দেশে চালানো হামলায় নিশানা ছিল বিমানবন্দর, দূতাবাস, জ্বালানি স্থাপনা, মার্কিন দূতাবাস। যুদ্ধে ইরান হারায় তার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, আলী লারিজানির মতো নেতাদের। তবে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে শক্ত নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান। 1 মাসের বেশি সময় ধরে ইরান হরমুজ প্রণালী খুলে দিতে সম্মত হলে 2 সপ্তাহের যুদ্ধবিরতি আসে উভয় পক্ষ। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে 21 ঘন্টার ম্যারাথন বৈঠক করেও ইরান ও মার্কিন প্রতিনিধিরা চুক্তি করতে ব্যর্থ হন। হরমুজ প্রণালীর অচলাবস্থা কাটেনি এরপরে ইরানের বন্দর অবরোধের ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট, যা ইতিমধ্যে শুরু হয়েছে। তবে ট্রাম্পের অবরোধের মধ্যেও বেশ কয়েকটি জাহাজ ইরানের বন্দর পেরিয়ে গেছে। ট্রাম্পের এই অবরোধে পিছিয়ে যায়নি ইরান, উল্টো বিজ্ঞপ্তি দিয়ে বলেছে তারা কি করতে পারে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর ও ওমান সাগরের পাশাপাশি লোহিত সাগরও বাণিজ্য পথ বন্ধ করে দিবে ইরান। প্রশ্ন হলো, বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক পথগুলো বন্ধ করে দেওয়ার আদৌ কোনো সক্ষমতা ইরানের আছে কিনা? এর সরাসরি উত্তর হলো হ্যাঁ, ইরান ও তার মিত্র বাহিনীগুলোর এই ক্ষমতা আছে। ইরান এটি করবে পূর্ণাঙ্গ সামরিক নিয়ন্ত্রণের মাধ্যমে নয়, বরং এর চেয়ে অপ্রতিসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের মাধ্যমে তারা এই পথগুলো অচল করে দিতে পারে। পারস্য উপসাগরের সাথে আছে হরমুজ প্রণালীর সংযোগ। এর মধ্যে ট্রাম্প সহ বিশ্বের বড় বড় নেতার ঘুম হারাম করে দিয়েছে ইরান এই এক হরমুজ প্রণালী দিয়ে। বিশ্বের 20% জ্বালানি সরবরাহের এই সমুদ্র পথটিতে ইরান কয়েক হাজার অত্যাধুনিক মাইন মজুত রেখেছে। আবার উপকূলীয় মোবাইল লঞ্চার থেকে ছোড়া নূর বা পার্সিয়ান গালফ ব্যালিস্টিক মিসাইল দিয়ে যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা তাদের জন্য সহজ।
IRGC এর শত শত ছোট ছোট স্পিডবোট একসাথে বড় জাহাজে হামলা চালিয়ে সেগুলোকে অচল করে দিতে পারে। দ্বিতীয় পথটি হলো লোহিত সাগর ও বাব আল মান্দাব। এটি এশিয়া ও ইউরোপের মধ্যে সংযোগকারী সংক্ষিপ্তময় পথ, যাকে বলা হয় সুয়েজ খালের প্রবেশদ্বার। বিশ্বের মোট বাণিজ্যের প্রায় 12% চলে এই পথ দিয়ে। দর্শক, একথা সত্যি, লোহিত সাগরে ইরানের সরাসরি উপস্থিতি কম, কিন্তু এই পথটি নিয়ন্ত্রণ করে ইরানের মিত্র হুতি বিদ্রোহীরা। ইরান হুতিদের মিসাইল এবং আত্মঘাতী ড্রোন সরবরাহ করে, যা দিয়ে তারা লোহিত সাগরে ইসরায়েল বা মার্কিন সংশ্লিষ্ট জাহাজগুলোতে সফলভাবে হামলা চালিয়ে আসছে। সবশেষ পথ হলো ওমান সাগর। এটি ভারত মহাসাগরের প্রবেশদ্বার হিসেবে কাজ করে। হরমুজ প্রণালী কোনোভাবে অবরুদ্ধ হলে বিকল্প হিসেবে ওমান সাগরের উপকূলীয় পাইপলাইনগুলো, যেমন সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা পাইপলাইন, গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই পথে সম্প্রতি ইরান স্যাটেলাইট স্পুফিং এবং GNSS জ্যামিং এর মাধ্যমে জাহাজের নেভিগেশন সিস্টেমগুলো যোগ করার কৌশল ইরান ব্যবহার করছে। ইরানের প্রথম হুমকির পর ডোনাল্ড ট্রাম্প আবারও নড়ে চড়ে বসেছেন, দিয়েছেন নতুন বাণী। ঘন্টায় ঘন্টায় ইরানকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার ঘোষণা দানকারী ট্রাম্প 15 এপ্রিল বলেছেন শিগগিরই শেষ হতে চলেছে ইরান যুদ্ধ। তবে বিশ্লেষকরা ট্রাম্পের এমন বাণীতে কমই আসার কথা শোনাতে পারছেন। উল্টো তারা বলছেন পাকিস্তানের ইসলামাবাদে যে কারণে আলোচনা ভেস্তে গেছে, আর এই যুদ্ধের কারণে এখন যেভাবে চীন ও রাশিয়া ফ্রন্ট ফুটে চলে এসেছে, তাতে এই যুদ্ধ সহসা শেষ হওয়ার লক্ষণ খুব কম। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ এখন রূপ নিয়েছে গেম অফ চিকেনে, আর এই গেমে এগিয়ে আছে ইরান, তেমনটাই মনে করছেন বিশ্লেষকরা। প্রশ্ন হলো, গেম অফ চিকেন কি? এর কারণে আতঙ্কিত হওয়ার কি কিছু আছে? গেম অফ চিকেন হলো এমন এক পরিস্থিতি যেখানে দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষের দিকে এগিয়ে যায় এবং কেউই আগে পিছু হটতে বা হার মানতে চায় না। যে পক্ষ আগে সরে যায় সে চিকেন বা কাপুরুষ হিসেবে গণ্য হয় এবং সবাই তাকে পরাজিত হিসেবেই দেখে। আগেরবারের যুদ্ধের চেয়ে এই 2026-এর যুদ্ধ ভিন্ন, কারণ এটি কেবল একটি ভৌগোলিক যুদ্ধ নয়, বরং এটি একটি লজিস্টিক চেকপয়েন্ট যুদ্ধ। হরমুজ প্রণালী আর বিশ্বব্যাপী তেলের সংকটের কারণে এটি এখন হয়ে গেছে অর্থনৈতিক লাভ ক্ষতির যুদ্ধ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অর্থনৈতিক গেম অফ চিকেন শুরু হয়েছে। তার ব্যাখ্যায় বিশ্লেষকরা বলছেন এটি এক ধরনের পারস্পরিক অর্থনৈতিক ক্ষতি। ট্রাম্প ইরানের বন্দরগুলোর উপর যে অবরোধ দিয়েছে সেটি এমন দুটি বিষয়ের সামনে আনতে পারে যেগুলো আমেরিকার মানুষকে আরো খেপাতে পারে। এর মধ্যে একটি হলো গ্যাসের দাম আরো বৃদ্ধি, অন্যটি হলো সেনা হতাহতের সংখ্যা বাড়া। অবশ্য ট্রাম্প বাজি ধরছেন ইরান শেষ পর্যন্ত পিছু হটবে। তবে বিশ্লেষকদের মতে অতীতে কঠোর অর্থনৈতিক চাপ সহ্য করার অভিজ্ঞতা থাকায় ইরান সহজে নতি স্বীকার করবে এমন কোনো স্পষ্ট ইঙ্গিত নেই, বরং আয়াতুল্লাহ খামেনিকে শেষ করে ট্রাম্প ভুলই করেছে। কারণ আমেরিকা আর ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো। খামেনির পর মসনদে এসেছেন তার ছেলে মোস্তফা খামেনি। তাতে ফল হয়েছে একেবারেই উল্টো। ট্রাম্প ভেবেছিলেন খামেনির পতনে এমন এক নেতৃত্ব তৈরি হবে যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থের কাছে নতি স্বীকার করবে, কিন্তু নতুন নেতারা আরো বেশি চরমপন্থী। ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার ইরান ডেস্কের সাবেক প্রধান ড্যানি সিটিরোভিচ বলেছেন যুদ্ধ শাসন ব্যবস্থা বদলে দিয়েছে, তবে তা ইতিবাচকভাবে নয়। তার মতে সেখানে এমন এক বাস্তব পরিস্থিতি তৈরি হয়েছে যা যুদ্ধের আগের অবস্থার চেয়েও অনেক বেশি খারাপ। ইরানের নতুন নেতাদের এই ভাঙাবো তবু মচকাবো না এমন কৌশল ট্রাম্পের বিপদ বাড়িয়ে চলেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA বিষয়ক সাবেক বিশ্লেষক হ্যালিমা ক্রাফট বলেছেন তেলের বাজারে এই গেম অফ চিকেন ক্রমে তীব্র হচ্ছে। কোনো পক্ষই এখন লড়াই থেকে সরে আসবে না, আর এর মুখোমুখি অবস্থান এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে উভয় পক্ষই ঝুঁকি বাড়াচ্ছে, কিন্তু কেউই সরে দাঁড়ানোর লক্ষণ দেখাচ্ছে না, যা পরিস্থিতিকে আরো অনিশ্চিত ও বিপজ্জনক করে তুলেছে। বিশ্বের তেলের বাজারে ইতিমধ্যে যে অস্থিরতা দেখা গেছে তাতে বোঝা গেছে ট্রাম্পের নতুন অবরোধ দীর্ঘস্থায়ী হলে পরিস্থিতি কতটা জটিল হতে পারে।
সোমবার অপরিশোধিত তেলের দাম সর্বোচ্চ 8% পর্যন্ত বেড়েছে, তাতে গ্যাসের দাম আরো বাড়তে পারে। ইতিমধ্যে 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে গ্যাসের দাম। মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ থাকা মার্কিন নাগরিকরা বিক্ষোভ করে বুঝিয়ে দিয়েছেন তারা জীবনযাপনের ব্যয় বাড়ার যন্ত্রণা মেনে নেবেন না। এখানে একটি প্রশ্ন, ইরান কতদিন ট্রাম্প আর নেতানিয়াহুর বিরুদ্ধে এমন সমানে সমান লড়তে পারবে? পণ্য বাণিজ্য বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের জ্যেষ্ঠ বিশ্লেষক ইউহানেস র্যাবেলের মতে, ভাসমান মজুত ও সরবরাহ পর্যায়ে থাকায় কার্গো সহ সমুদ্রে থাকা ইরানের মোট তেলের পরিমাণ এই সপ্তাহে প্রায় 19 কোটি ব্যারেলে পৌঁছেছে। সেজন্য মার্কিন এই অবরোধ তেমন কিছুই করতে পারবে না। তার মতে সময় আসলে এখন ইরানের পক্ষে। বাহরাইনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি স্টাডিজের মধ্যপ্রাচ্য নীতি বিষয়ক সিনিয়র ফেলো হাসান আল হাসান বলেছেন, অতীতে নিষেধাজ্ঞা এড়াতে ইরান বিভিন্ন কৌশল উদ্ভাবন করেছে। ইরাকি তেলের সঙ্গে মিশিয়ে রপ্তানি ও পাকিস্তানি হয়ে জ্বালানি পাচার। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন গ্লোবাল এনার্জি পলিসির সিনিয়র রিসার্চ স্কলার ক্যারেন ইয়াং বলেছেন, মার্কিন নৌবাহিনী যত সময় অবরোধ চালিয়ে যাবে তার চাইতে বেশি সময় ইরান টিকে থাকতে পারবে। তার মানে ইরান সরে আসবে না। আর বিশ্বের সর্বোচ্চ সামরিক ক্ষমতার অধিকারী আমেরিকা আর ইসরায়েল তো এত সহজে পিছু হটবে না। এমন কোনো সুযোগ দিবে না যাতে সারা বিশ্বের মানুষ বলতে পারে মার্কিনীদের দম্ভ চূর্ণ হয়েছে। ফলাফল, একদিকে ইসরায়েল নতুন করে হামলা শুরু করবে আর আমেরিকা অবরোধের নামে আরো ব্লক করতে চাইবে ইরানকে। প্রতিশোধ নিবে ইরানও। তেহরান আঞ্চলিক জ্বালানি স্থাপনায় হামলা বাড়াতে পারে। এছাড়া ইরানের মিত্র ইয়েমেনের হুতি গোষ্ঠীও ইরাক ভিত্তিক ইরান সমর্থিত মিলিশিয়ারা আরো বিস্তৃত আকারে সংঘাতে জড়াতে পারে। তারা ইতিমধ্যে লোহিত সাগরে জাহাজে হামলা ও কার্যত সৌদি আরবে পাইপলাইনে আঘাত হানার মতো পদক্ষেপ নিয়েছে। আরো যুদ্ধ, আরো অবরোধ, সংকটে পড়বে বাংলাদেশের মতো দেশগুলো যারা মধ্যপ্রাচ্য থেকে হাজার হাজার মাইল দূরে আছে। বাংলাদেশের সরকারি সংস্থাগুলো যদিও দাবি করছে আপাতত সংকট বলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। যদিও 28শে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় গত 2 মাসে বাংলাদেশে অপরিশোধিত তেলের কোনো নতুন চালান আসেনি, যার কারণে প্রায় বন্ধ দেশটির একমাত্র রিফাইনারি প্রতিষ্ঠান। মজুদ ফুরিয়ে এখন ট্যাঙ্কের তলানিতে জমে থাকা অবশিষ্টাংশ বা ডেড স্টক দিয়ে সীমিত আকারে উৎপাদন চলছে ইস্টার্ন রিফাইনারিতে। সাধারণত প্রতি মাসে 1 থেকে 2টি কার্গো অপরিশোধিত তেল আমদানি করা হয়। বাকি চাহিদা পরিশোধিত তেল আমদানির মাধ্যমে মেটানো হয়। সরকারি হিসেবে বুধবার পর্যন্ত বাংলাদেশে 1,13,085 টন ডিজেল, 31,821 টন অকটেন, 18,021 টন পেট্রোল এবং 77,546 টন ফার্নেস অয়েল মজুত রয়েছে। বিবিসি বাংলার এক রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে ডিজেলের গড় চাহিদা 12,000 মেট্রিক টনের মতো। সে হিসেবে মজুত থাকা ডিজেল দিয়ে চলবে সর্বোচ্চ 10 দিন। তবে আসার কথা হলো, এর মধ্যে যে 2টি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে তার মধ্যে একটি ডিজেলের। তেলের সংকটের কারণে সেচ, বিদ্যুৎ সবকিছুরই সমস্যা হচ্ছে। সাথে যোগ হয়েছে সরকারকে দিতে হচ্ছে ভর্তুকি। টান পড়েছে সরকারি কোষাগারে। এই সংকট মোকাবেলায় আন্তর্জাতিক অংশীদারদের কাছে বাংলাদেশের জন্য $2 বিলিয়ন সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 15 এপ্রিল দুপুরে সংসদ সচিবালয় দপ্তর থেকে এশিয়া জিরো এমিশন কমিউনিস্ট প্লাসের এক অনলাইন সম্মেলনে অংশ নিয়ে এই সহায়তা চান তিনি। অবস্থা এমন, বাংলাদেশের মতো দেশগুলোর জন্য মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ জ্বালানি সংকটকে প্রতিরক্ষার সংকট না বানিয়ে ফেলে সেই আশঙ্কা দেখা দিয়েছে। এখন এ পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।